রাজনীতিতে মমতার টালিগঞ্জের তারকা প্রীতিও তৃণমূলকে ডুবিয়েছে। আরও পরিষ্কার করে বললে, রাজনীতির রঙ্গমঞ্চে মমতার নট এবং নটি প্রীতি ক্ষতি করেছে রাজ্যের এবং ক্ষতি করেছে মমতার নিজেরও। এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। রাজনীতিতে যে কেউ আসতে পারেন, কিন্তু এদের অধিকাংশই বছরভর মাঠ ময়দানের রাজনীতি করার জন্য আসেন না। দলের ইলেকশন মেশিনারির ঘাড়ে চেপে নির্বাচনী বৈতরণী পেরোনোর রাজনীতি করেছেন অধিকাংশ তারকারা, সে টালিগঞ্জ হোক, টলিউড হোক আর বলিউড হোক। প্রথমে মিমি চক্রবর্তীর কথা বলি। জন্ম জলপাইগুড়ি, স্কুল জীবন সেখানেই। কাবাডি আর ব্যাডমিন্টনে প্রবল আগ্রহ ছিল, তবে রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না। মিমি চক্রবর্তী কলকাতায় পড়াশোনা করতে আসেন 2008 সালে। আশুতোষ কলেজ বরাবরই ছাত্র রাজনীতির একটা সক্রিয় ঘাঁটি, তবে রাজনীতি নয়। সেখানে পড়াশোনার পাশাপাশি মিমি চক্রবর্তী বেছে নিয়েছিলেন মডেলিং। তাতে সাফল্য আসতেই খুলে যায় ছোট পর্দার দরজা। স্নাতক হতে না হতেই এসে গিয়েছিল বড় পর্দার সুযোগ। আত্মপ্রকাশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত বাপি বাড়িজা সিনেমায়। সালটা 2012, আর সে বছরই মিমি চক্রবর্তীর প্রথম হিট ছবি বোঝে না সে বোঝে না। ইতিমধ্যে 2011 সালে রাজ্যে এক বিশাল পরিবর্তন ঘটে গিয়েছে। বামফ্রন্ট সরকারের বিদায় ঘটেছে এবং দিদির আগমন ঘটেছে। সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পাশাপাশি উঠে এলো তার টলিউড তারকা ব্রিগেড। 2011 সালের 21শে জুলাই ব্রিগেডে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ তো একেবারে চাঁদের হাট। রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, দীপঙ্কর দে, বিশ্বজিৎ, তাপস পাল, দেব, শতাব্দী রায়, দেবশ্রী রায়, চিরঞ্জিত চক্রবর্তী কে ছিলেন না? তাদের কেউ কেউ ইতিমধ্যেই সাংসদ বা বিধায়ক। 2012 সালে মিমি চক্রবর্তীর প্রথম দুটো ছবিরই পরিচালক সুদেষ্ণা রায় এবং রাজ চক্রবর্তী ততদিনে দিদির তারকা ব্রিগেডের অবিচ্ছেদ্য অংশ। মিমি চক্রবর্তীও ভিড়ে গেলেন সেই দলে। তারপর 2019 যাদবপুরের সাংসদ সুগত বসু তার বিশ্ববিদ্যালয়ের চাপে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। তো সেই সময়ে অধ্যাপক এবং ইতিহাসবিদ সুগত বসুর বিকল্প হলেন কিনা টালিগঞ্জের নায়িকা মিমি চক্রবর্তী, ভাবা যায়? মাসখানেক প্রচারাভিযান, তারপর বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন মিমি চক্রবর্তী। বয়স তখন মাত্র 30। 5 বছরে সংসদে উপস্থিতির হার ছিল 21%। মুখ খুলেছেন মাত্র 7 বার। লোকসভা কেন্দ্রেও যে তাকে খুব দেখা গিয়েছে এমনটাও নয়। তাতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী, প্রিয় তারকা, প্রিয় নায়িকা, প্রিয় সাংসদ। বাংলা ছবির সর্বনাশ অনেক দিন ধরেই চলছিল, কিন্তু এর মাঝেও টালিগঞ্জের নটনটিদের একাংশের দিব্যি পৌষ মাস চলছিল। ছবি যদি না চলে, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রী কারো অবস্থাই ভালো হওয়ার কথা নয়। কিন্তু টালিগঞ্জের নটনটিদের কথা ছিল একটু আলাদা। তাদের প্রধান আয় বিজ্ঞাপন, গ্রামে গিয়ে মাচা বা যাত্রাতে অংশগ্রহণ করা। কিন্তু মমতা দিদির রাজনীতির জাদু তাদের উপার্জনের একটা অতিরিক্ত দরজা খুলে দিয়েছিল। হ্যাঁ, রাজনীতিতে যে কেউ আসতে পারেন, আবার বলছি, কিন্তু এদের অধিকাংশই বছরভর মাঠ ময়দানের রাজনীতি করার জন্য কিন্তু আসেননি। দলের ইলেকশন মেশিনারির ঘাড়ে চেপে নির্বাচনী বৈতরণী পেরোনোর রাজনীতি করেছেন এই তারকাদের অধিকাংশ। কাজ মূলত আগের যুগের রাজা বাদশাদের সভাশিল্পীর মতো মমতা দিদির মঞ্চে বা মিছিলে ভিড় বাড়ানো। তারা দলকে তাদের জনপ্রিয়তার ভাগ দেবেন, বিনিময়ে ক্ষমতার ভাগ নেবেন, যাকে বলে টেক অ্যান্ড গিভ, দেয়া নেয়া। এমনিতেই একবার সাংসদ বা বিধায়ক হতে পারলে সুবিধা তো কম নয়। বর্তমানে মাসিক 1 লাখ টাকারও বেশি মূল বেতনের পাশাপাশি সাংসদেরা একাধিক ভাতা পান। নিকটাত্মীয়দের সঙ্গে নিয়ে দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর। রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য বাংলো, সেখানে থাকতে না চাইলে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লক্ষ টাকা পাওয়া। সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় সওয়ারি হতে পারেন, এমনকি ব্যক্তিগত কাজেও সওয়ারি হতে পারেন। বিনামূল্যে চিকিৎসা, এমনকি নিকটাত্মীয়দেরও বিনামূল্যে চিকিৎসা।
শুধু ফোন খরচ বাবদই তো বছরে পাওয়া যায় 1.5 লক্ষ টাকা সাংসদ হলে। তো মমতা দিদি মিমি চক্রবর্তী বা নুসরত জাহানদের সাংসদ করবেন না তো কাদের করবেন? মমতা দিদি তো তৃণমূলের কর্মী অন্তপ্রাণ না। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব এরা তৃণমূলের আদি এবং অকৃত্রিম কর্মী নন? হ্যাঁ, আপনাদের চোখে হয়তো নন, কিন্তু মমতার চোখে এরা ওই। যাই হোক, সাংসদরা প্রাক্তন হয়ে গেলেও নিজের এবং তার উপর নির্ভরশীলদের জন্য আজীবন পেয়ে থাকেন পেনশন। এছাড়া বিনামূল্যে ট্রেনের বাতানুকূল কামরায় একজন সঙ্গী সহ যাতায়াত এবং স্বাস্থ্য পরিষেবার সুযোগ, যাতা কথা। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে কাজ করে টিকে থাকতে হলে পরিচালক, প্রযোজক তো বটেই, টালিগঞ্জের বিশ্বাস ভ্রাতৃদ্বয়কেও খুশি রাখতে হবে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসকেও খুশি রাখতে হবে, চরিত্র বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, দিনে 8-10 ঘন্টা খাটতে হবে, তারপরেও ছবি ফ্লপ হলে তার দায়ও আবার নিতে হবে। কিন্তু রাজনীতির সূত্রে মাঝে মাঝে দিদির বা দলের কিছু অনুষ্ঠানে ফ্রিতে উপস্থিত থেকে নিজেদের সারা বছরের কাজ বাড়িয়ে নেওয়া যেত। আবার রাজ্যের অধিকাংশ মাচা বা মেলার উদ্যোক্তাও ছিলেন তৃণমূলের নেতারা, আর তারা শুধু তৃণমূলের ছাড়া অন্য নটনটিদের তো ডাকতেনই না, মানে শুধু তৃণমূলীদেরই ডাকতেন। বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয় যে রাজনীতিতে বিনোদন জগতের ব্যক্তিত্বদের আসা কিন্তু নতুন কিছু নয়। স্বাধীন ভারতের প্রথম দশকগুলোতে কলকাতা বা বোম্বের, এখনকার যাকে মুম্বাই বলে, তো সেই মুম্বাইয়ের বিনোদন জগতের অনেক তারকাই সরাসরি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, মূলত গণনাট্য সংঘের সূত্রে জড়িত ছিলেন। সোনার কেল্লার সিধু জ্যাঠা, লেখক অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় থাকতেন হায়দ্রাবাদে। 1952 সালের লোকসভা নির্বাচনে সিপিআই সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন তিনি। সরাসরি ভোটে না দাঁড়ালেও বলরাজ সাহানি বা একে হাঙ্গেলদের মতো অনেকেই বামেদের হয়ে প্রচার করেছেন। 1967 সালে অসমে বাম সমর্থিত নির্দল বিধায়ক হয়েছিলেন ভূপেন হাজারিকা, পরে তিনি শেষ জীবনে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 1993 সালে যেমন কলকাতার চৌরঙ্গী কেন্দ্র থেকে বাম সমর্থিত নির্দল বিধায়ক হয়েছিলেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। এরা সবাই তখন বামেদের সঙ্গে রাজনৈতিক এবং আদর্শগতভাবে যুক্ত ছিলেন। কিন্তু এমজি রামচন্দ্রন হন বা এনটি রামারাও, নির্বাচনের ময়দানে বিনোদন জগতের তারকাদের দাপট মূলত দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ ছিল 1980-র দশক পর্যন্ত। জাতীয় রাজনীতিতে তারকা নির্ভরতার দরজা ওই রাম মন্দিরের তালার মতোই খুলে দিয়েছিলেন রাজীব গান্ধী। 1984-তে দাঁড় করিয়ে দিয়েছিলেন 3 মহাতারকাকে। এলাহাবাদে অমিতাভ বচ্চন, বোম্বেতে মানে এখনকার মুম্বাইতে সুনীল দত্ত, আর মাদ্রাজে মানে এখনকার চেন্নাইয়ে বৈজয়ন্তীমালা, 3 জনই জিতেছিলেন। তবে অমিতাভ বচ্চন দ্রুত রাজনীতি ছেড়ে দিলেও 1991 সালে রাজেশ খান্না কংগ্রেসের হয়ে বিজেপির লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে লড়ে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন। পরের বছর দিল্লিতে লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের রাজেশ খান্নার বিরুদ্ধে শত্রুঘ্ন সিনহাকে নামিয়ে দিয়েছিল বিজেপি। জিতেছিলেন অবশ্য বড় তারকা রাজেশ খান্নাই। তারকা রাজনীতিতে বিজেপির হাতেখড়ি এই সময় মূলত রামায়ণ মহাভারতের মতো সিরিয়ালের নায়ক নায়িকাদের দিয়ে বিজেপির হাতেখড়ি। 1991 সালে গুজরাট থেকে সাংসদ হয়েছিলেন রামায়ণের সীতা মানে দীপিকা চিকলিয়া এবং রাবণ অরবিন্দ ত্রিবেদী। প্রার্থী না হলেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন রাম, অরুণ গোভিল, হনুমান দারা সিং। অন্য তারকা প্রার্থীদের মধ্যে ছিলেন কলকাতা উত্তর পশ্চিমে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি হেরে গিয়েছিলেন। 1998-99 থেকে দুটো বড় দলেই তারকাদের ভিড় বাড়ে। বিজেপিতে বিনোদ খান্না, ধর্মেন্দ্র, হেমা মালিনী, কিরণ খের, কংগ্রেসে গোবিন্দ, রাজবব্বর, নাগমা। তারপরেও দুদলেরই যা ব্যক্তি, সেই তুলনায় বিনোদন জগতের হার কমই। কিন্তু 2009 সাল থেকে মমতা দিদির তৃণমূল বাংলার রাজনীতিতে একেবারে তারকা কেন্দ্রিকতা দক্ষিণ ভারতের মতোই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। ভোটের ময়দানে মমতার তারকাপ্রীতির প্রথম পরিচয় হয় 2001 সালে। বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন টালিগঞ্জের এক সময়ের নায়িকা, পরে চরিত্রাভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। ওদিকে চৌরঙ্গীতে অভিনেত্রী তথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। মাধবী হেরে গিয়েছিলেন, কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। পরের বছর আলিপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন অভিনেতা তাপস পাল। তাপস পালের ক্যারিয়ার তখন আর কোনো গগনেই ছিল না, কোনো গগনে। তখনও তিনি চন্দননগরের মাল বলে খ্যাত হননি, কিন্তু ফিল্মি ডায়ালগ নেমে এলো রাজনীতির মাঠে। আর কে না জানে ফিল্মি ডায়ালগ মমতা দিদিরও তো খুব পছন্দ।
নিজেও ফিল্মি ডায়ালগ দিতে ভালোবাসেন, অনেক মঞ্চে আপনারা দেখেছেন কত রকমের ডায়ালগ। 2006 থেকে 7-8 সিঙ্গুর নন্দীগ্রাম কেন্দ্রিক নাগরিক আন্দোলনের কারণে তার সঙ্গে শিল্পী এবং বিনোদন জগতের তারকাদের ঘনিষ্ঠতা বাড়ে। 2009 সালের লোকসভা নির্বাচনে কবির সুমনের পাশাপাশি কৃষ্ণনগর থেকে তাপস পাল এবং বীরভূম থেকে শতাব্দী রায়কে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই জিতেছিলেন। 2011 বিধানসভা ভোটে বারাসাতে দীপক চিরঞ্জিত চক্রবর্তী, রায়দিঘিতে দেবশ্রী রায়, উত্তরপাড়ায় অনুপ ঘোষাল। বাংলার রাজনীতিতে এলো এক নতুন অধ্যায়, বাংলা সিনেমার তারকাদের মেলা একেবারে মমতার জন্যে। দুটো রাজনৈতিক অঙ্কের বিষয় ছিল, দুটো অঙ্ক আর কি। এক হচ্ছে তারকাদের জনপ্রিয়তা ব্যবহার করা, আর দুই হচ্ছে যে আসনে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল সেখানে অন্তর্ঘাত এড়াতে এই রকম অরাজনৈতিক প্রার্থী দিয়ে দেওয়া। তৃণমূলের একটা সূত্র এইরকমই কথা বলে আর কি। কিন্তু এর চেয়েও বড় সম্ভবত ছিল দিদির নিজের তারকা প্রীতি। বস্তুত 2014 তারকার হাট বসিয়ে দিয়েছিলেন মমতা দিদি। বছরের শুরুতে মিঠুন চক্রবর্তীকে পাঠিয়েছিলেন রাজ্যসভায়, লোকসভায় শতাব্দী রায়, তাপস পালের পাশাপাশি বাঁকুড়ায় মুনমুন সেন, মেদিনীপুরে সন্ধ্যা রায়, শহীদ দিবসের মঞ্চে পাগলু ড্যান্স খ্যাত দেবকে দিয়েছিলেন ঘাটালে। একমাত্র দেবই তখনও কেরিয়ারের শীর্ষে বলতে পারেন, বাকিরা মূলত অতীত। তবে ওদের দেখে আরও ভিড় বেড়েছিল মমতা দিদির বৃত্তে। দিদির মঞ্চ মানেই শুধু তখন ডজনে ডজনে তারকা, টালিগঞ্জের তারকা, সিরিয়ালের তারকা। যত দিন গড়ালো বিনোদন জগতের সাংসদ বিধায়কদের তালিকাও লম্বা হলো। ইন্দ্রনীল সেন, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, কাকে ছেড়ে কার কথা বলি। বিজেপি যখন রাজ্যে জমি শক্ত করার কাজ শুরু করেছিল তখন তারাও বিনোদন জগতের তারকাদের নিয়ে এসেছিল সামনে। বিজেপিও নিয়ে এলোই বলা যায়, তখনই তারা নিয়ে এলো রূপা, দ্রৌপদী গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, বাপ্পি লাহিড়ী, জজ বেকার। ক্রমে তৃণমূল হয়ে বিজেপিতে এলেন রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। 2016 তৃণমূল সংসদ এবং সাংসদ পদ ছেড়ে 2021 ভোটের আগে বিজেপি শিবিরে ঢোকেন মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগ দেন পার্ন মিত্র, পায়েল সরকার, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় প্রমুখ। ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যান আবার বাবুল সুপ্রিয়। তারকা সাংসদদের মধ্যে কেউ কেউ কার্যত পূর্ণ সময়ের রাজনীতিবিদ অবশ্য হয়ে উঠেছেন, যেমন শতাব্দী রায়, রূপা গাঙ্গুলি এবং লকেট চ্যাটার্জি। 4 বারের সাংসদ শতাব্দী রায় প্রথম দফায় সংসদে হাজিরা ছিল 75%, 6টা বিষয়ে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দফাতে তার উপস্থিতি ছিল 74%, বিতর্ক 4টে। তৃতীয়বারে উপস্থিতি ছিল 77%, 24টা বিষয়ে কথা বলেছেন। বর্তমান টার্মে এখন উপস্থিতির হার 73% এবং 15টা বিতর্কে অংশ নিয়েছেন। নিজের কেন্দ্রেও যান তিনি নিয়মিত। তবে অধিকাংশেরই পারফরম্যান্স একেবারে কহতব্য নয়। 3 বারের সাংসদ যেমন ধরুন দেব, সিনেমা আর্টিস্ট, মহাতারকা দেব, তৃণমূলের খুব প্রিয় মমতার। প্রথম দফায় সংসদে উপস্থিত ছিল মাত্র 11%, 2 বার মাত্র মুখ খুলেছিলেন। দ্বিতীয় দফায় তার উপস্থিতির হার ছিল 12%, 2টো বিতর্কে অংশ নিয়েছিলেন মাত্র। তৃতীয় দফায় উপস্থিতির হার 8%, একবারও মুখ খোলেননি মমতার প্রিয় তারকা। 5 বছরের টার্মে সংসদে মুনমুন সেনের উপস্থিতির হার ছিল 69%, মুখ খুলেছেন মাত্র একবার। সন্ধ্যা রায়ের উপস্থিতির হার ছিল 53%, 3 বার বিতর্কে অংশ নিয়েছেন। নুসরত জাহানের উপস্থিতির হার ছিল 23%, বিতর্কে অংশ নিয়েছেন 12 বার। এখন যদি জাতীয় গড়ের সঙ্গে তুলনা করি তবে 2014 থেকে 19 সালে লোকসভার সাংসদদের গড় উপস্থিতির হার ছিল 79% এবং তারা গড়ে 47টা করে বিতর্কে অংশ নিয়েছেন। আর বিধায়ক, উত্তরপাড়ার অধিকাংশ মানুষ, এমনকি ঘোর তৃণমূলী পর্যন্ত দিদির বাপান্ত করতেন 2011-তে অনুপ ঘোষালের পর 2021-এ আবার কাঞ্চন মল্লিককে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার। ঘটনাচক্রে এবার তৃণমূলের তারকা প্রার্থীরা প্রায় সবাই হেরে গিয়েছেন, আর বিজেপির সমস্ত তারকা প্রার্থীরা প্রায় সবাই জিতেছেন বলা যায়। রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সর্বরী মুখোপাধ্যায়। কারণ সম্ভবত এবার ভোট হয়েছে সিম্বলে। আর 9 তারিখ মমতার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালনেও কোনো তৃণমূলের কোনো তারকাকে দেখা যায়নি। কেমন মজা! সাংবাদিক গৌতম ভট্টাচার্য তাই মনে করেন যে রাজনৈতিক দল এবং অভিনেতা অভিনেত্রী দুপক্ষই আসলে জানে যে তাদের সম্পর্ক আসলে বাড়িওয়ালা আর ভাড়াটিয়াদের মতো।
একটা 11 মাসের যেন চুক্তি। তার কথায় দল জানে সে কোনো নেতাকে এনে বসাচ্ছে না যার সংগঠনের উপর একটা হাত থাকবে। আবার অভিনেতারাও অভিনেত্রীরাও জানেন, ভাবেন যে না পোষালে ছেড়ে দিয়ে মূল পেশাতেই মন দেবেন। সাংবাদিক গৌতম ভট্টাচার্যের মনে আছে 1995 সালে কংগ্রেসের তরফে আসা রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তখন তাপস পাল একবার গৌতমকে বলেছিলেন যে মিঠুন ভুল সিদ্ধান্ত নিলেন। তাপসের যুক্তি ছিল অভিনেতা মিঠুন হয়েই গিয়েছেন, ওখানে তো তিনি আর দ্বিতীয়বার মিঠুন চক্রবর্তী হতে পারবেন না, কিন্তু রাজনীতিতে এলে নেতা হিসাবে আবার একবার মিঠুন চক্রবর্তী হয়ে উঠতে পারতেন। একটা নতুন সাম্রাজ্য বলেছেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য। শেষ পর্যন্ত তাপস পালই মিঠুনের আগে রাজনীতিতে আসেন। সেই থেকে নতুন সাম্রাজ্যের খোঁজে ক্রমশ দিদি এবং মোদির মঞ্চে ভিড় বাড়িয়েছেন টালিগঞ্জের নটনটিরা। মমতা দিদি নিজেই ছিলেন এই রঙ্গমঞ্চে প্রযোজক তথা পরিচালক। প্রযোজক দিদি দেখেন স্টার ভ্যালু, পরিচালক দিদি আর তাদের দিয়ে কাজ করাতে পারেন না, তার সব পদক্ষেপ বোধগম্য হয় না। যেমন 2014 মুনমুন সেন, বাঁকুড়া আসনে সে বছর তৃণমূলের জয় কার্যত নিশ্চিত ছিল, তো সেখানে তো তৃণমূলের কোনো নেতাকেই দেওয়া উচিত ছিল। 2011 হিসাবেই তৃণমূল সেখানে 50,000 ভোটে এগিয়েছিল, আর তারপর তো সিপিএমের আরও ধস নেমেছিল। তৃণমূলের টিকিটে যে কেউ দাঁড়ালেই জিততেন। সেইভাবেই 2019-এ বসিরহাটে নুসরত জাহান, যাদবপুরে মিমি আসনগুলো কার্যত এদের উপহার দেওয়া হয়েছিল। সাংসদ সদস্য পদ শেষ হওয়ার পরে এদের কাউকেই আর দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। সাংসদগিরি এবং রাজনীতি একসঙ্গেই শেষ। তবুও মমতা যে কি ভেবে এইসব করেছিলেন এখনো বোধগম্য নয় অনেকের বেশিরভাগের। সেভাবেই বুঝে ওঠা যায় না যে মন্ত্রিসভা থেকে সরিয়ে বাবুল সুপ্রিয়কে কেন রাজ্যসভায় পাঠানো হলো। আরও ধোঁয়াশা কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠানো হলো কেন, সেইটা নিয়ে এই ধোঁয়াশা তো যাওয়ার নয়। কোয়েলকে তো নির্বাচনী প্রচারে ঘোরাঘুরিটুকুও করতে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা আগেই তার বাবা রঞ্জিত মল্লিককে কলকাতার শেরিফ বানিয়েছিলেন, হয়তো রঞ্জিত মল্লিক পছন্দের তারকা ছিলেন বলে মমতার। এবার তার মেয়েকে আবার রাজ্যসভার সাংসদ করলেন। মমতা নাকি বিশাল পোড় খাওয়ার রাজনীতিবিদ, তা তিনি এটা বুঝতে পারতেন না যে নিজের খেয়াল খুশি মতো সিরিয়াল সিনেমার তারকাদের বিধায়ক সাংসদ উপহার দিলে তো সত্যিকারের তৃণমূলের নেতা নেত্রীদেরই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। মমতা দিদি এটা বুঝতেন না, তিনি নাকি পোড় খাওয়ার রাজনীতিবিদ। তৃণমূলের একটা সূত্র জানিয়েছিল কোয়েল মল্লিকের যেহেতু পাঞ্জাবি পরিবারে বিয়ে, তাই তাকে রাজ্যসভায় না পাঠিয়ে নাকি ভবানীপুরের পাঞ্জাবি ভোটারদের কাছে বার্তা দিতে চেয়েছিলেন মমতা। কি অঙ্ক রে বাবা, হ্যাঁ? এই অঙ্ক তো পুরোপুরি ভ্রান্ত, কারণ ভবানীপুরে পাঞ্জাবিদের ভোট এমন কিছু বেশি নয়। ফলে কোয়েলকে রাজ্যসভায় পাঠানোটা একদম তেলা মাথায় অতিরিক্ত তেল দেওয়ার মতো ঘটনা ছাড়া আর কিছু ছিল না। এটাই ঘটনা, অর্থাৎ মমতার খেয়াল খুশি। এখানে দলের কোনো গঠনতন্ত্র, কোনো সাংবিধানিক ব্যাপার এসব তো কিছু নয়। মমতা চেয়েছেন তাই কোয়েল মল্লিক হয়েছে, কিন্তু তৃণমূলের আসল লোকরা বাদ গিয়েছেন। দলের অন্দরে কান পাতলে আরেকটা কথাও শোনা যায়, কোয়েলের স্বামী বর্তমানে প্রযোজনা ছাড়াও কিছু রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত। রিয়েল এস্টেট ব্যবসার স্বার্থেই নাকি তিনি মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলতে কোয়েলকে না করেছিলেন যে খবরদার দাঁড়িয়ে যাও। কোয়েল ঘনিষ্ঠ এক অভিনেতার অবশ্য এই সম্ভাবনা উড়িয়ে দেন। কারণ যেটাই হোক তৃণমূলের পতন পরবর্তী পর্যায়ে দলের দিকে আসা কাদার ভাগ কিন্তু কোয়েল মল্লিক কিভাবে এড়িয়ে যাবেন? কাদার ভাগ তো তাকেও নিতে হবে। উল্টো দিক থেকে দেখলে দিদির প্রতিবাদ কর্মসূচিতে কি এই রাজ্যসভা সাংসদকে দেখা গিয়েছে? দিদির প্রতিবাদ সভায় কি কোয়েল মল্লিককে দেখা গিয়েছে? না, দেখা যায়নি। মমতা বুঝুন, এসব নিয়ে মমতা কখনো ভাবেননি, এখন মনে হয় তাই মমতাকে নিয়েও আর কেউ ভাবছেন না। সুতরাং হিসাব শোধ। মমতা দিদির সভাশিল্পী হওয়ার পেশাটা তারকাদের আপাতত গিয়েছে শেষ হয়ে। গেরুয়া শিবির এদের এবারে কিভাবে ব্যবহার করে সেটাই দেখার এখন বাকি রয়েছে। তবে দিদি যদি আবার ঘুরে দাঁড়াতে চান, তাকে সম্ভবত অভিনেতা নয়, অভিনেত্রী নয়, রাজনীতির নেতাদের ওপরেই কিন্তু ভরসা করতে হবে। এই শিক্ষাটা কিন্তু তাকে নিতে হবে, তবেই মনে হয় তার পাপ স্খলন হবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।